ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি রাস্কিন বন্ডের লেখা দ্য থিফ স্টোরি। ফ্রেন্ডস, এটা সিসিএফ এর সিলেবাস অনুযায়ী আমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছি। দ্য থিফ স্টোরি পড়ার সময় আমাদের একটা হেভি কনফিউশন তো মাথায় আসবে। যারা একটু এক্সপ্লেনেশন করতে ভালোবাসে, যারা একটু ডিটেলে গিয়ে পড়তে ভালোবাসে, তাদের জন্য এই প্রবলেমটা কিন্তু আসবেই। যে একটা পিডিএফ বা বইতে পড়লাম একজনের নাম অনিল ছিল আর একজনের নাম ছিল হরি সিং, বাট আর একটা পিডিএফ এ পড়লাম একজনের নাম অরুণ আর একজনের নাম দীপক। এটা কি করে পসিবল? এই কনফিউশনটা সবারই এসছে, আশা করি মেজরিটি এই প্রবলেমটাকে ফেস করেছে। বিশেষ করে যখন এই রুলটা লাগু হয় যে সিসিএফ অনুযায়ী সিলেবাস অনুযায়ী এক্সামটা হবে 2023 ফার্স্ট অ্যাটেম্প্ট, তো তারা ডেতে কোয়েশ্চেন এসেছিল অনিল এবং হরি সিংকে নিয়ে, আর সেই বছরই ইভিনিং এবং মর্নিং এ কোয়েশ্চেন এসছে অরুণ আর দীপককে নিয়ে। তার পরবর্তী বছর আর অনিল আর হরি সিং ওয়ালা ক্যারেক্টারওয়ালা যে দ্য থিফ স্টোরি গল্পটা সেটা আর দেখা দেয়নি। তাহলে এটা বুঝে নিতে হবে যে আমাদের সিলেবাস ফোকাস করে অরুণ এবং দীপকওয়ালা থিফ স্টোরির ওপর। তো আমরা আজকে ওটাই পড়বো। চ্যানেলে তোমরা গিয়ে দেখবে, প্লেলিস্ট ফলো করবে কিংবা ডেসক্রিপশনে দেখবে, আমি অলরেডি সেটা পড়িয়ে রেখেছি। আমিও কনফিউজ ছিলাম। আমি ভাবতাম যে ডেতে এই কোয়েশ্চেন এসছে, আমি তখন ফলোই করিনি, যে ইভিনিং আর মর্নিং শিফটের কোয়েশ্চেনটা ফলোই করিনি। ডেতে এসছে অনিল হরি সিং, আমি ওটাই বিন্দাস পড়ে গেছি। বাট আনফর্চুনেটলি আই ওয়াজ রং। ওটা আমাদের সিলেবাসই না, বাই মিস্টেকলি ওটা একটা সিলি একটা মিস্টেক যেটা আমাদের প্রবলেমটাকে বাড়িয়ে দিচ্ছিল। সে যাই হোক, যে পিডিএফ বা বইতে তোমরা দেখবে অরুণ এবং দীপক ওয়ালা ক্যারেক্টার রয়েছে, সেই পিডিএফটা তোমরা ফলো করো। ওকে, তো বেশি লেট না করে, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, let's get started. I was still a thief when I met Arun, and though I was only 15, I was an experienced and fairly successful in hand. বলছে যখন আমার অরুণের সাথে সাক্ষাৎ হয়, মিট হয়, দেখা হয়, তখনও আমি একজন চোরই ছিলাম এবং মাত্র 15 বছর বয়স আমার তখন ছিল। তাও আমি খুবই একজন এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞতা ছিল আমার, চুরি করার যে অভিজ্ঞতা সেটা আমার ছিল, এবং ফেয়ারলি সাকসেসফুল হ্যান্ড, মানে আমি চুরি করতাম আর ধরাও পড়তাম না, এটা আমার সাকসেসফুলনেস, এটা আমার মধ্যে ছিল, যদিও আমার বয়স তখন খুবই কম, মাত্র 15 বছর। এখানে ন্যারেটর হচ্ছে দীপক, আগে থেকেই বলে রাখলাম। Arun was watching wrestlers. I approached him. অরুণ রেসলারদের দেখছিল, যারা কুস্তি খেলে তাদের দিকে তাকাচ্ছিল। যখন আমি তার কাছে পৌঁছাই, সে তখন কুস্তিগীরদের দেখছিল। হি ওয়াজ অ্যাবাউট 20। তাকে দেখে মনে হলো যে সে 20 বছরের। আ টল লিন ফেলো, একজন লম্বা এবং রোগা পাতলা মানুষ। And he looked kind and simple enough for my purpose. এবং তাকে দেখে মনে হলো সে সাদাসিধে এবং দয়ালু, এবং আমার উদ্দেশ্যের জন্য, অর্থাৎ আমি তো একজন চোর, চুরি করার উদ্দেশ্য নিয়ে সে কিন্তু একদম পারফেক্ট আমার জন্য। I had not had much luck of late and thought I might be able to get into this young person's confidence. সম্প্রতি কিছুদিন ধরে আমার কিন্তু লাকটা খুব একটা ভালো যাচ্ছে না, তবু আমি ভাবলাম যে এই যে যুবকের আমি কনফিডেন্টটা অর্জন করতে পারবো, তার বিশ্বাস অর্জন করতে আমি পারবো। হি সিম কোয়াইট ফ্যাসিনেটেড বাই দ্য রেসলিং। সে রেসলিং ম্যাচ দেখতে এতটাই মুগ্ধ হয়ে গেছিল। টু ওয়াইল্ড ম্যান স্লিড অ্যাবাউট ইন দ্য সফট মাড। যারা কি করছিল, যে কুস্তিগীরা কুস্তি খেলছিল, তাদের সারা গায়ে তেল মাখা ছিল। তারা সফট মাড অর্থাৎ নরম মাটির ওপর কি করছিল, একে অপরকে ছুঁড়ে ফেলছিল, গ্রান্টিং অ্যান্ড স্ল্যাপিং দেয়ার থাইস, এবং তাদের যে উরু থাই
সেই থাইতে কি করছে, তারা মারপিট করছে, একদম রেসলারদের মতো। ভাবো রেসলাররা কিভাবে মারপিট করে, আছড়ে আছড়ে ফেলে দিচ্ছে এরকম টাইপের, গ্রান্টিং খো খো করে শব্দ করছে, মারপিটের সময় আওয়াজ করছে। স্লিট কথাটার অর্থ হয় পিছলে যাওয়া, অর্থাৎ এখানে মাটিটা নরম, তো তাই নরম মাটিতে তারা কুস্তি খেলতে খেলতে পিছলে যাচ্ছে। When I drew Arun into conversation, he did not seem to realize I was a stranger. আমি যখন আরুনের সাথে ডিসকাস করছি, কনভারসেশন করছি, কথা বলছি, তখন তাকে দেখে এটা আমার একদমই মনে হলো না যে আই ওয়াজ আ স্ট্রেঞ্জার, যে আমি তার কাছে একজন স্ট্রেঞ্জার, নতুন কেউ, অচেনা। ইউ লুক লাইক আ রেসলার ইউরসেলফ, আই সেড। আমি তাকে বললাম, তোমাকেও একজন রেসলারের মতোই মনে হচ্ছে। সো ডু ইউ, আর তোমাকেও, হি রিপ্লাইড, সে জবাবে দিল। Which put me out of my stride for a moment because at the time I was rather thin and bony and not very impressive physically. সে যে রিপ্লাই করলো তোমাকেও রেসলারদের মতোই মনে হচ্ছে, সেটা আমাকে একদম অবাক করে দিল, কারণ আমি সেই সময় একদম রোগা পাতলা ছিলাম এবং আমার হাড়গুলো দেখা যাচ্ছিল, গায়ে মাংস ছিল না। সেজন্য আমি ফিজিক্যালি মানে ইমপ্রেসিভ ছিলাম না, মানে আকর্ষণীয় ছিলাম না, দেখতে খুব একটা ভালো ছিলাম না। ইয়েস, আই সেড, আই wrestle sometimes, আমি মাঝে মাঝে কুস্তি খেলি। আমি বললাম, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? দীপক। আই লাইড, আমি মিথ্যে কথা বললাম, আমার নাম দীপক। দীপক was about my fifth name, দীপক আমার 5 নম্বর নাম। I had earlier called myself Ranveer, Sudhir, Trilok and Surender. আমি আমাকে নিজেকে ডাকতাম এই 4টে নাম দিয়ে, এবং দীপক হলো আমার 5 নম্বর নাম। প্রথমে আমি ডাকছিলাম রণবীর বলে, তারপর সুধীর, তারপর ত্রিলোক এবং সুরেন্দার। মানে যখনই আমি কারোর কাছে কেউ আমার নাম জিজ্ঞাসা করুক, আমি নিজের নামটা কিন্তু চেঞ্জ করেই বলব। After this preliminary exchange, Arun confined himself to comments on the match, and I did not have much to say. After a while, he walked away from the crowd of spectators. I followed him. বলছে, এই যে কথাবার্তা হলো, এই কথাবার্তার পর আরুন কি করতে লাগলো না, আমাকে এই ম্যাচের ব্যাপারে, যে রেসলিং ম্যাচ, তার ব্যাপারে কথাবার্তা বলা স্টার্ট করে দিল, ডিসকাস করা স্টার্ট করে দিল। কিন্তু আমার কাছে বেশি কিছু বলার ছিল না, কারণ আমার অতটা জ্ঞান ছিল না রেসলিং এর ব্যাপারে। যদিও আমি বলেছি যে আমি মাঝে সাঝে রেসলিং করি, সেটাও মিথ্যে, যেভাবে আমার নামটা মিথ্যে, সে কথাটাও মিথ্যে। তারপর আফটার এ ওয়াইল হি ওয়াকড অ্যাওয়ে ফ্রম আ ক্রাউড অফ স্পেক্টেটর, এবং কিছুক্ষণ পর সে কি করলো, ভিড় থেকে দূরে সরে চলে গেল। স্পেক্টেটর কথা অর্থাৎ দর্শকরা স্পেক্টেটর থেকে দূরে চলে গেল, এবং আই ফলোড হিম, এবং আমি তার পেছন পেছন গেলাম। তারপর সে বলল, হ্যালো, হি সেড, এনজয়িং ইয়োরসেলফ। আই গেভ হিম মাই মোস্ট অ্যাপেলিং স্মাইল। আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ, আই সেড। সে যখন আমায় জিজ্ঞাসা করলো, হ্যালো বললো, তখন বললো এনজয়িং ইয়োরসেলফ। তখন আমি কি করলাম, আমার দিক থেকে যতটা পসিবল খুব সুন্দর একটা স্মাইল দেওয়ার চেষ্টা করলাম, যেটাকে লোকেরা অ্যাট্রাক্ট হয়। আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ, আমি তোমার জন্য কাজ করতে চাই, আই সেড, আমি তাকে বললাম। হি ডিড নট স্টপ ওয়াকিং, সে কিন্তু থামেনি, হেঁটেই যাচ্ছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক আই ওয়ান্ট সামওয়ান টু ওয়ার্ক ফর মি, এবং তোমাকে এটা, সে বলল যে কি দেখে তোমার মনে হয় যে আমি কাউকে কাজে রাখবো? Well, I said, I have been wandering about all day looking for a best person to work for. When I saw you, I knew that no one else had a chance. আমি কি করছি না, আমি সারাদিন এটাই খোঁজার চেষ্টা করছি, বেস্ট পার্সন খোঁজার চেষ্টা করছি, যার জন্য আমি কাজ করতে চাই। এবং যখন আমি তোমাকে দেখলাম, তখন মনে হলো যে এর থেকে বেটার চান্স আর হতেই পারে না। এটা একটা ফ্ল্যাটিং না? আরুনও বুঝতে পেরেছিল। আরুন বলছে, You flatter me, he said. That's all right. But you cannot work for me. কিন্তু তুমি আমার জন্য কাজ করতে পারো না। Why not? কেন না? Because I can't pay you. আমি তোমাকে টাকা পেমেন্ট করতে পারবো না। I thought that over for a minute. Perhaps I had misjudged my man. আমি কিছুক্ষণের জন্য ভাবলাম, কিছু মিনিটের জন্য ভাবলাম যে আমি এই মানুষটিকে ভুল জাজ করে ফেললাম। যে আমি ভেবেছিলাম প্রথমে একে রব করা আমার জন্য খুবই ইজি হবে,
কিন্তু আমি তো দেখছি এর কাছে টাকাই নেই, তাহলে মিসজাজ হলো কিনা? আমি মিসজাজ করে ফেললাম। তারপর আমি বললাম যে ক্যান ইউ ফিড মি, আমি জিজ্ঞাসা করলাম যে তুমি আমাকে খাওয়াতে পারবে? ক্যান ইউ কুক, হি কাউন্টার, সে কাউন্টারে বললো, সে রিপ্লাই করে আবার বললো যে তুমি কি রান্না করতে পারবে? আই ক্যান কুক, আমি পারি রান্না করতে। আই লাইট, আমি মিথ্যে কথা বললাম। ইফ ইউ ক্যান কুক, হি সেড, আই উইল ফিড ইউ, তুমি যদি রান্না করতে পারো তাহলে আমি তোমাকে খাওয়াতে পারি। He took me to his room and told me I could sleep in the veranda. সে আমাকে তার নিজের ঘরে নিয়ে গেল এবং বলল যে আমি বারান্দায় থাকতে পারি। But I was nearly back on the street that night. কিন্তু সেই রাতেই আমি কিন্তু আবার রাস্তায় ফিরে যেতাম। কেন? The meal I cooked must have been pretty and awful because Arun gave it to neighbor's cat and told me to be off. কারণ কি ছিল যে আমাকে রাস্তায় বেরিয়ে যেতে হতো? কারণ ছিল যে আমি সেই রাতে যে রান্নাটা করেছিলাম, যে খাবারটা করেছিলাম, সেটা খুবই বাজে খেতে হয়েছিল। কেননা সেটা আরুন কি করেছিল, যে প্রতিবেশী আমাদের, তার যে বিড়াল, তাকে খেতে দিয়েছিল এবং আমাকে বললো যে তুমি চলে যাও। But I just hung around smiling in my most appealing way and then he could not help laughing. এবং আমি জাস্ট ওখানটায় দাঁড়িয়েছিলাম, নড়িনি, একদম নড়িনি, এবং তার দিকে একদম যতটা পসিবল হতে পারে অ্যাট্রাকটিভ একটা স্মাইল দেওয়ার চেষ্টা করলাম, এবং এটা দেখে সে না হেসে আর পারলো না। হি স্যাট ডাউন অন দ্য বেড অ্যান্ড লাভ ফর আ ফুল 5 minutes. সে বিছানার উপর বসলো এবং পুরো 5 মিনিটের জন্য সে হেসেই যাচ্ছিল। অ্যান্ড ল্যাটার প্যাটেড মি অন দ্য হেড, তারপর একটু পরে কি করলো, আমার মাথায় একটু আঘাত করলো, মানে হাত দিয়ে মারলো। অন দ্য হেড অ্যান্ড সেড, সে মারাটা কিন্তু আদরের মারা। সে আদর করে মেরে বলল, নেভার মাইন্ড, কোনো ব্যাপার না, হি উইল টিচ মি টু কুক ইন দ্য মর্নিং। সে আমাকে সকালে কি করবে, রান্না করাও শিখিয়ে দেবে। নট অনলি ডিড টু টিচ মি টু কুক, সে আমাকে শুধু রান্না করাই না, বাট হি টট মি টু রাইট মাই নেম, সে আমাকে নিজের নাম লিখতে, অ্যান্ড হিজ, এবং তার নাম লিখতে, অ্যান্ড সেড হি উড সুন টিচ মি টু রাইট হোল সেন্টেন্স, এবং খুব তাড়াতাড়ি সে আমাকে শেখাবে যে কি করে পুরো সেন্টেন্স লিখতে হয়, অ্যান্ড অ্যাড মানি অন পেপার, এবং কাগজ কলমে কিভাবে টাকার অঙ্ক করতে হয়। when you did not have any your pocket, যদিও তোমার পকেটে টাকা থাকুক বা না থাকুক, তুমি খাতা কলমে সেই টাকার হিসাব রাখতে পারবে। এত কটা জিনিস কিন্তু আরো দীপককে শেখায় আর কি। নেক্সট স্ট্যান্জা, ইট ওয়াজ কোয়াইট প্লিজেন্ট ওয়ার্কিং ফর অরুণ। অরুণের জন্য কাজ করা কিন্তু খুবই ভালো ছিল। I made the tea in the morning and later went out shopping. আমি সকালে কি করতাম, চা তৈরি করে দিতাম এবং তারপর আমি শপিং করতে বাইরে চলে যেতাম। I would take my time buying the day's supplies and make a profit about 25 paise a day. আমি যখন বাজারে সব ডে সাপ্লিস কিনতে যেতাম, দৈনন্দিন জীবনে যে সমস্ত গ্রসারিজ জিনিসগুলো লাগে সেইগুলো কিনতে যেতাম, এবং দিনে মোট আমি 25 পয়সা মানে 25 পয়সা করে আমি কিন্তু আর্ন করে নিতাম, ইনকাম করে নিতাম। I would tell Arun that rice was 56 paise a pound. 1 পাউন্ড চালের দাম 56 অর্থাৎ 56 টাকা। It generally was, এটাই ছিল আর কি, বাজারে এটাই দাম ছিল। But I would get it at 50 paise a pound. কিন্তু আমি সেই দোকানদারকে 50 পয়সা দিতাম। I think he knew I made a little this way. I think আমি জানি, হয়তো সে জানে, আমার মনে হয় হয়তো সে জানে যে আমি এভাবে কিছু টাকা মানে ইনকাম করছি। বাট হি ডিড নট মাইন্ড, কিন্তু সে কোনোদিন কিছু বলেনি, মনে করেনি। হি ওয়াজ নট গিভিং মি আ রেগুলার ওয়েজ, সে তো আমাকে আর রোজ কাজের জন্য আর মজুরি দিচ্ছে না, তো আমি এভাবে যে প্রফিটটা করছি সেটা কিন্তু খারাপ নয়, এটা দীপক মনে মনে ভাবছে। I was really grateful to Arun for teaching me to write. I knew that once I could write like an educated man, there would be no limit to what I could achieve. It might even be an incentive to be honest. বলছে
আরুণের জন্য কাজ করা কিন্তু আমার জন্য খুবই ভালো হয়েছে, কারণ সে আমাকে লিখতে শেখাত। আমি জানি যদি আমি একদিন এডুকেটেড ম্যানের মতো একদিন লেখাপড়া শিখে যাই, তাহলে আমার কোনো কিছুই কিন্তু অ্যাচিভ করার জন্য, কোনো কিছু আমার পাওয়ার জন্য ভাবতে হবে না, তার লিমিটেশন কিছু থাকবে না। ইট মাইট ইভেন বি অ্যান ইনসেন্টিভ টু বি অনেস্ট। অরুণ মেড মানি বাই ফিটস অ্যান্ড স্টার্টস। তারপর বলছে অরুণ যখন তখন ইনকাম করতো। ফিটস অ্যান্ড স্টার্টস কথার অর্থ যখন তখন ইনকাম করতো। হি উড বি বরোইং 1 উইক, সে এক উইকে টাকা ধার করতো। লেন্ডিং দ্য নেক্সট উইকে সেটা পেমেন্ট করতো। হি উড কিপ ওয়ারিং অ্যাবাউট হিজ নেক্সট চেক, বাট অ্যাজ সুন অ্যাজ ইট অ্যারাইভড হি কুড গো আউট অ্যান্ড সেলিব্রেট ল্যাভিশলি। সে অলওয়েজ কি করতো, তার কাছে কখন টাকা আসবে সেই চেকের জন্য অপেক্ষা করতো, বাট যখনই সে টাকাটা চলে আসতো সে কি করতো, সেটা সেলিব্রেট করে টাকাগুলো উড়িয়ে দিত। ল্যাভিশলি কথার মানে এখানটায় হয় প্রচুর পরিমাণে, মানে যখন তার কাছে টাকা এলো সে প্রচুর পরিমাণে সেটাকে সেলিব্রেট করে টাকাগুলো শেষ করে দিল। One evening he came home with a wad of notes, and at night I saw him tuck the bundles under his mattress at the head of the bed. একদিন সন্ধ্যাবেলা আমি তাকে দেখলাম তার হাতে নোটের বান্ডেল, একটা নোটের বান্ডেল। সেই রাতে আমি তাকে এটাও দেখলাম যে তার মাথার নিচে ম্যাট্রেস, যে বিছানার গদি হয়, তার নিচের দিকে সে কি করেছে, টাকার বান্ডেলটা রেখেছে। I had been working for Arun for nearly a fortnight. আমি আরুনের জন্য প্রায় 15 দিনের মতো কাজ করে আসছি। fortnight অর্থাৎ 15 দিন। Apart from the shopping, had not done much exploit him. এবং শপিং করতে গিয়ে তাকে যে পরিমাণে আমি ইনকাম করেছি তার বাদে কিন্তু আমার হাতে আর কিছু আসেনি। I had every opportunity for doing so. আমার কিন্তু সব সময় কিন্তু সুযোগ রয়েছে এই কাজটা করার। কি কাজ করার না, আরুণের মানিগুলো নিজে করে নেওয়ার আমার কাছে কিন্তু অপরচুনিটি আছে। আই হ্যাড আ কি টু দ্য ফ্রন্ট ডোর, কিন্তু তার যে সামনের দরজার যে চাবিটা, মেন দরজার চাবিটা কিন্তু আমার কাছে আছে। which meant I had access to the room whenever Arun was out. যখনই আরুণ বাইরে থাকবে আমি যখন ইচ্ছা তার রুমে আসতে যেতে পারি। He was the most trusting person I had ever met. সে কিন্তু সব থেকে বিশ্বস্ত পারসন আমার লাইফে আমি তাকে পেয়েছি আর দেখা হয়েছে, এমন একজন পারসন যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করি। And that was why I could not make up my mind to rob him. এবং এই জন্য আমার মনে হচ্ছে যে আমি তাকে রব করতে যাচ্ছি, সেটা কিন্তু আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি পারছি না। ইট ইজ ইজি টু রব আ গ্রিডি ম্যান। একজন যে গ্রিডি ম্যান, লোভী মানুষকে লুট করা, রব করা কিন্তু খুবই সহজ, বিকজ হি ডিজার্ভ টু বি রব, কিন্তু সে ডিজার্ভ করে রবের জন্য। ইটস ইজি টু রব আ রিচ ম্যান। একজন বড় লোককেও কিন্তু রব করা, লুট করা খুব সহজ, বিকজ হি ক্যান অ্যাফোর্ড টু বি রব। সে অ্যাফোর্ড করতে পারবে, তার কাছে টাকা আছে। বাট ইট ইজ ডিফিকাল্ট টু রব আ পুয়ার ম্যান। কিন্তু একজন পুয়ার ম্যানকে, একজন গরিব মানুষকে লুট করা কিন্তু খুব ডিফিকাল্ট। ইভেন ওয়ান হু রিয়েলি ডাজ নট কেয়ার ইফ হি ইজ রবড। এবং যদি সে তখন রব হয় যখন সে টাকাগুলো ব্যাপারে, তার সম্পত্তিগুলো, ওয়েলথগুলো তার কেয়ারই করে না, তখন তাকে লুট করা কিন্তু খুবই ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? মন মানে না, কি করবে? A rich man or a greedy man or a careful man would keep his money under a pillow or mattress. Would not. আচ্ছা, বলছে একজন ধনী মানুষ হোক, লোভী মানুষ হোক, কিংবা একজন কেয়ারফুল মানুষ হোক, কখনোই তার টাকাটা ওই ম্যাট্রেসের নিচে বা বালিশের নিচে ওভাবে রাখবে না ওরা। হি হ্যাড লক ইট আপ, এটা সেফ প্লেস। তারা তাকে কোনো একটা সাবধানে টাকাটা রাখবে, কোনো সেফটি জায়গায় টাকাটা রাখবে বা লক করে রাখবে। আরুণ হ্যাড পুট হিজ মানি ওয়ার ইট উড বি
চাইল্ডস প্লে ফর মি টু রিমুভ উইদাউট হিজ নলেজ। অরুণ এমন জায়গায় তার মানিটা রেখেছে, টাকাটা রেখেছে, যেখান থেকে বার করা আমার জন্য একটা বাচ্চার খেলার মতো। বাচ্চা খেলানো কাজ এটা আমার। এবং এমনকি আমি এমনভাবে বার করবো অরুণ সেটা বুঝতেও পারবে না। ইটস টাইম আই ডিড সাম রিয়েল ফর্ট। এটাই সময় আমার প্রকৃত আমার কোন একটা কাজ করার, কারণ আমি পেশায় তো আমি একজন চোর, আর আমি চুরি না করে আমি যাই সেই কাজ করছি। আই টোল্ড মাইসেলফ আই এম গেটিং আউট অফ প্র্যাকটিস, আমি আমার প্র্যাকটিস হারিয়ে ফেলছি। ইফ আই ডোন্ট টেক দ্য মানি, আমি যদি সেই টাকাগুলো না নিই, হি উইল অনলি ওয়েস্ট অন হিজ ফ্রেন্ডস। সে টাকাগুলো কি করবে? তার বন্ধু বান্ধবদের মধ্যে উড়িয়ে দেবে, নষ্ট করে দেবে। হি ডাজ নট ইভেন পে মি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ বা ক্লজ বলতে পারি, যে হি ডাজ নট ইভেন পে মি। সে তো আমাকে পেমেন্টও দেয় না। পেমেন্ট যদি দিত রেগুলার, দীপক কিন্তু এখানেই শুধরে যেত। পেমেন্ট দেয় না বলেই সে স্টেপটা নিতে বাধ্য হয়েছে। পেশায় যেহেতু সে চোর, তার মনে লোভ আসতেই পারে, অত বান্ডেলে টাকা দেখে লোভ আসতেই পারে। সে অরুণ তাকে যতই যত্নে রাখুক না কেন, যতই ট্রাস্ট করুক না কেন, পেশায় সে একজন চোর, এবং রেগুলার ওয়েজেস না পাওয়ার জন্য, রেগুলার মজুরি না পাওয়ার জন্য তার কিন্তু লোভ জন্মেছে। তারপর অরুণ ওয়াজ asleep। অরুণ কিন্তু ঘুমাচ্ছিল। Moonlight came in from the veranda and fell across the bed. চাঁদের আলো বারান্দা হয়ে বিছানার উপর পড়ছিল। I sat up on the floor. আমি মেঝেতে ভালো করে বসে যাই। My blanket wrapped round me. এবং যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে, কম্বলটা রয়েছে, নিজের চারিদিকে কি করে নি, wrapped করে নি, মুড়ে নি। কনসিডারিং দ্য সিচুয়েশনটাকে অনুধাবন করার জন্য, যে কিভাবে টাকাটা চুরি করতে হবে, ফার্স্ট স্টেপ আমার কি হবে, টাকাটা নিয়ে আমি কি করব, এক্সেট্রা এক্সেট্রা মাইন্ডে সে কনসিডার করছে। There was a quite a lot of money in that ward, and if I took it, I would have to leave town. যে টাকাটা রয়েছে, যে টাকার বান্ডেলটা রয়েছে, ওয়ার্ড অফ মানি, লট অফ মানি, সেই টাকাটা আমি কিন্তু যেই নেব, সেই নিয়ে আমি কিন্তু এই শহরটা ছেড়ে দেবো, লিভ টাউন। আই মাইট মেক দ্য 10:30 এক্সপ্রেস টু অমৃতসর। এবং তারপর আমি কি করব, ছেড়ে দিতে গেলে কি করতে হবে না, অমৃতসর যাওয়ার গাড়ি, রেল ট্রেন 10:30 আমাকে সেটা ধরে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, নেক্সট পার্টটায় আমরা গল্পটা শেষ করে দেবো আশা করি। তারপর আমরা এমসিকিউ নিয়েও চলে আসবো। তো এই সমস্ত ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, ওয়েট করো, স্টেপ বাই স্টেপ সবই আসবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। নেক্সট পার্টের জন্য তোমাদের অপেক্ষা রইল। থ্যাংক ইউ, টেক কেয়ার।